প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফআইসি নিবেদিত এই সময়। সাথে আছি আমি মুকসিমুল আহসান। আমরা আজকে আলোচনা শুরুর আগে আমাদের অতিথিদের সঙ্গে পরিচিত হব, তার আগে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো এক নজরে একটু জেনে আসব। আজ একটি গুরুত্ববহ দিন, বলা যায় যে একটি বিশেষ ঘটনাবহুল দিন, কারণ আজ লাখো মানুষের শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হয়ে 4 মাস পর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং এ সময় তার সঙ্গে তার 2 পুত্রবধূ তারাও দেশে ফিরেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ সংবাদ। এর বাইরে প্রধান উপদেষ্টা আজকে একটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এবং তিনি আশাবাদ জানিয়েছেন যে এই সংকট দীর্ঘস্থায়ী হবে না। নরওয়ের একটি ইয়াং রাজনৈতিক গ্রুপ তার সঙ্গে দেখা করার সময় তিনি তাদের সঙ্গে আলাপে কথা বলেছেন। উপদেষ্টা পরিষদের আজকে সভা ছিল, সেখানে ঈদ 10 দিন ছুটি কাটাতে পারবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এবং সেজন্য 17 এবং 24 মে অতিরিক্ত অফিসে ছুটি নিতে হবে। এবং এর বাইরে আজকে উপদেষ্টা পরিষদের সভায় আরও কিছু সিদ্ধান্ত হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে এবং বিতর্কিত যে 9টি ধারা রয়েছে সেই 9টি ধারা বাদ দেওয়া হয়েছে। এবং আইন উপদেষ্টা বলেছেন প্রায় 95% ক্ষেত্রেই এই 9টি ধারা দিয়ে হয়রানি চালানো হয়। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আজকে দ্বিতীয় দফায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সভা হয়েছে। সেখানে তারা দাবি জানিয়েছে স্বৈরতন্ত্র যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য এমন একটি ব্যবস্থার করার জন্য তারা ঐক্যমত্য কমিশনের কাছে আহ্বান জানিয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসকে আরও 4 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এটিও আজকের একটি গুরুত্বপূর্ণ খবর। ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে বেগম খালেদা জিয়ার তার দেশে ফেরা এবং রাজনীতিতে আগামী দিনে সেটি কতটুকু প্রভাব ফেলবে, কোন দিকে যাবে, কোনো সমীকরণ আছে কিনা, কিংবা নির্বাচন গণতন্ত্রের প্রক্রিয়ায় সেটি কী ভূমিকা রাখে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে 2জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব। আমার বামে রয়েছেন অধ্যাপক দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনীতি বিশ্লেষক, এবং তারপর রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা এনটিভি স্টুডিওতে। আমি প্রথমেই অধ্যাপক দিলারা চৌধুরী, ম্যাডাম, আপনার কাছে যেটা জানতে চাই যে খালেদা জিয়া ফিরবেন, এটি আমরা যখন যাই তখনও আমরা ধারণাই করেছিলাম, এবং আপনি দীর্ঘ রাজনীতি বিশ্লেষণ বলি, একজন রাষ্ট্রবিজ্ঞানীর জায়গা থেকে বলি, খালেদা জিয়ার আপসহীন যে নেত্রীর একটি বলা যায় যে উপাধি তিনি পেয়েছেন 86 সেই নির্বাচনে অংশ না গ্রহণ করার পর থেকে একের পর এক ঘটনা, সেই পরিক্রমায় এবারের তার এই ফেরা এবং রাজনীতিতে আগামী দিনে আপনি কিভাবে তার এই ফেরাকে মূল্যায়ন করবেন? খালেদা জিয়া যে ফিরে আসবেন সেটা অবশ্যই অনেকে আবার একটু স্কেপটিক্যাল ছিল, বলেছেন উনি গেছেন আর আসবেন না। কিন্তু আসলে খালেদা জিয়া কোনো সময় দেশ ছেড়ে যাননি। উনি যখন 1/11 হয়েছিল তখন ওনার উপর অনেক চাপ ছিল যে আপনি বিদেশে যান। শেখ হাসিনা বিদেশে চলে গেছিলেন, কিন্তু উনি যাননি। উনি বলেছেন যে আমি এই দেশের মাটিতেই থাকবো। কাজে উনি যে ফিরে আসবেন এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না। তো কিছুটা সুস্থ হয়ে ফিরেছেন বলে আমরা খবরে দেখলাম, ভিডিও দেখলাম। এখন খালেদা জিয়ার আপনার একটা বাংলাদেশের রাজনীতিতে উনি একটা বিশেষ স্থান অলরেডি উনি একটা প্রতিষ্ঠা করেছেন বিবিধ কারণেই। প্রথম কথা হলো যে উনি জিয়াউর রহমানের যে রাজনীতি সেটাকে উনি ধরে রেখেছেন যতদিন উনি অ্যাক্টিভ পলিটিক্সে ছিলেন। তো জিয়াউর রহমানের রাজনীতিটা কী ছিল? জিয়াউর রহমান রাজনীতিটা ছিল আপনার সার্বভৌমত্ব বাংলাদেশে, আর আপনার মানে ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, মানে ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে কিন্তু জিয়াউর রহমানের ছিল, অবস্থান ছিল। সেটা খালেদা জিয়া কিন্তু ধরে রেখেছেন উনি যতদিন পর্যন্ত অ্যাক্টিভ ছিলেন পলিটিক্সে। তারপরে আর একটা জিনিস যেটার জন্য উনি একটা বাংলাদেশের রাজনীতিতে, আমি বলবো বাংলাদেশের ইতিহাসে একটা স্থান করে নিয়েছে, সেটা হলো যে উনি জিয়াউর রহমানের তো অকাল মৃত্যু হয়েছিল। উনি তো পার্টিটাকে একেবারে গ্রাসরুট লেভেলে যেভাবে মোবিলাইজ করছে খালেদা জিয়া, বিশেষ করে উনি যে আপনার এরশাদ বিরোধী আন্দোলনের সময় যেভাবে আপনার এটা সবাই জানি, 83 থেকে বলা যায়। হ্যাঁ,
উনি কিন্তু এই বিএনপিকে গ্রাসরুট লেভেলে নিয়ে গেছেন। এটা আরেকটা হলো যে উনি অসম্ভব পপুলার। উনি যতবার ইলেকশনে জিতেছেন, দাঁড়িয়েছেন, প্রত্যেকটা সিট থেকে উনি জিতেছেন। হ্যাঁ, কোনো নির্বাচনে হারেনি। কোনো নির্বাচন উনি হারেননি। আরও একটা কারণ হলো যে ওনার কিছু রাজনৈতিক প্রজ্ঞা, ওনার কিছু ইনটিউশন আছে বলে আমার মনে হয়। উনি অনেক দিন আগে কিন্তু কয়েকটা প্রফেটিক কথা বলেছিলেন, মানে তো বহুদিন হলো উনি এখন বন্দিই আছেন। একটা কথা উনি বলেছিলেন আওয়ামী লীগের কথা, যে আওয়ামী লীগ একদিন এমন দুর্গন্ধ ছড়াবে যে পচে এমন দুর্গন্ধ হবে যেটা কাছেই যাওয়া যাবে না। আর একটা কথা উনি বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা 72 সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। তারপরে বিডিআরের যখন আপনার পিলখানা হত্যাকাণ্ড হলো, সেই সময় যখন আপনার রিপোর্টটা দিল যে ডাল ভাতের জন্য, যেটা সেনাপ্রধানও সেদিন তার বক্তব্যে বললেন যেটা একটা সৈনিকদের বিদ্রোহ ছিল, কিন্তু আসলে তো ওটা সৈনিকদের বিদ্রোহ ছিল না। সেই সময় তো লোকে কথা বলতে পারতো না, কিন্তু সেই সময়ও কিন্তু উনি বলেছিলেন যে না, এটা কিন্তু সৈন্যদের বিদ্রোহ না, এটার মধ্যে উনি ইন্ডিয়ার নামে বলেছিলেন বিদেশি শক্তির হাত আছে। সুতরাং উনি অলরেডি আপনার বাংলাদেশের একটা অঙ্গনেই, রাজনৈতিক অঙ্গনে এবং ইতিহাসে একটা স্থান করে নিয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন দীর্ঘদিন, জেল খেটেছেন, জেল জুলুম করেছেন, এটা সবাই জানে, আবার নতুন করে বলার কিছু নাই। তারপরে তো জেলে থাকার জন্য, অন্তরীণ থাকার জন্য নানা রকম ওনার অসুস্থতা, উনি অনেক দিন ধরেই আপনার সক্রিয় রাজনীতি থেকে বহু বছর হলো সরে আছেন, কিন্তু সরে থাকা সত্ত্বেও কিন্তু তার জনপ্রিয়তা কমে নাই। এবং এখন বাংলাদেশ যে একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের যে আপনার অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ অথবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ একটা অন্যরকম অবস্থায় চলে যাবে। এই ঐতিহাসিক মুহূর্তে আবার খালেদা জিয়ার যে দল বিএনপি, আমার পাশে একজন বিএনপির পলিটিশিয়ান বসে আছে, বিএনপির জন্য কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত। আচ্ছা, এইটা নিয়ে আমি একটু রিপন ভাইয়ের কাছে শুনে আসি, যেহেতু একটি ঐতিহাসিক মুহূর্তের কথা বললেন অধ্যাপক দিলারা চৌধুরী, এবং আমি যেটা একটু এক্সপ্লেন করে দিই কেন ঐতিহাসিক মুহূর্ত। জি, ঐতিহাসিক মুহূর্ত মানে দেখেন, আপনার যে পলিটিক্যাল পার্টিটি আপনার স্বাধীনতার আগে এত আপনার ছিল, জনপ্রিয়তা ছিল, সেই পার্টিটা কিন্তু মিলিয়ে গেছে একেবারে। এই সেম ফেট হয়েছিল আপনার মুসলিম লীগের। মুসলিম লীগ তো থান্ডারাস ভিক্টরি হয়েছিল 46-এর ইলেকশনে, কিন্তু তারাও হারিয়ে গেছে। কারণ জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারলে সেই সমস্ত পার্টি ইন দ্য লং রান আপনার টেকে না। ফর দি টাইম বিং টেকে, কিন্তু তারপরে টেকে না। তো এই ঐতিহাসিক মুহূর্তে খালেদা জিয়া একটা ভীষণ, আমি মনে করি, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমি পরবর্তীতে আমরা সেটা কিভাবে ভূমিকা রাখতে পারি এটা আমরা এরপরে শুনবো। আপাতত একটু ছোট্ট করে আমি একটু রিপন ভাইয়ের কাছ থেকে জেনে আসতে চাই, যেটি বললেন যে এটি একটা ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে এই ফিরে আসাটা বিভিন্ন বাস্তবতায়, এবং আজকে বিএনপির মহাসচিব তিনিও বলেছেন যে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে বলে মনে করে বিএনপি। এই ফিরে আসার মধ্য দিয়ে কি বিএনপিকে আমরা একটু নতুন রূপে দেখব কিনা, সমীকরণ কি বলে রিপন ভাই? দেখুন, আমি আপনাকে একটা বিদেশি কাগজের, বিদেশি মিডিয়ার একটা হেডলাইন শোনাবো। আল জাজিরা, জি প্লিজ। আল জাজিরা একটা শিরোনাম করেছে, এক্স লিডার খালেদা জিয়া রিটার্নস টু বাংলাদেশ অ্যাট ক্রুশিয়াল টাইম ফর ডেমোক্রেসি। ক্রুশিয়াল টাইম ফর ডেমোক্রেসি মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বলছেন। এটা অত্যন্ত একেবারে মানে নিরেট সত্য কথা। বাংলাদেশে একটা গণতন্ত্রের সংকট তো আছে, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্রের গণতন্ত্রায়ন, অর্থাৎ রাষ্ট্রের গণতান্ত্রিক মানে চরিত্র লাভ করা, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো আওয়ামী লীগের দুঃশাসন যেগুলো একেবারেই মানে ভেঙে পড়েছিল, সেগুলোকে ঠিক করা। নির্বাচন মানে তো আসলে বিষয়টা একদিনের না, সরি দুঃখিত বলছি আমি, মানে গণতন্ত্রের কথা বলছি। গণতন্ত্র তো একদিনের না, একটা নির্বাচন হলো, নির্বাচন মানেই গণতন্ত্র, নট দ্যাট। অফকোর্স গণতন্ত্রে মানে ফিরতে হলে না, গণতন্ত্রে ফিরতে হলে আপনার নির্বাচন একটা প্রক্রিয়া, জনগণ কাকে বেছে নেবে সেটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নেবে।
জনগণ তার প্রার্থী বেছে নেবে, সংখ্যাগরিষ্ঠ দল দেশ গভর্ন করবে, সরকার পরিচালনা করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবং সেই সরকার যদি সুশাসন না দেয়, সে সরকার যদি মানে দেশের মালিক অর্থাৎ জনগণের কাছে যদি জবাবদিহি না করে, সে অর্থাৎ আওয়ামী লীগের মতো সে সরকার যদি আপনার মানে পুলিশ বা অন্যান্য বাহিনীগুলোকে যদি মানে দলের দাস বানিয়ে ফেলে, অর্থাৎ আজ্ঞাবাহী মানে প্রতিষ্ঠান বানিয়ে ফেলে, প্রশাসনকে যদি মানে তার মানে অপকর্ম এবং তার অপশাসন দুঃশাসন মানে কায়েম করার জন্য যদি সেটাকে ব্যবহার করে, তো তাহলে আপনার ওই একদিনের গণতন্ত্র তো আসলে কোনো কাজ করে না, একদিনের নির্বাচনে কোনো কাজ করে না। নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার গণতান্ত্রিক পথে হাঁটবে কিনা, আচ্ছা, রাষ্ট্র এবং সমাজের জনগণ প্রশ্ন করতে পারবে কিনা, যেটা কোনোদিন করতে পারেনি। কারণ যে রাষ্ট্র এবং সমাজে প্রশ্ন করতে পারে না নাগরিক সমাজ, প্রশ্ন তোলা যায় না, সেটা তো আসলে কোনো সভ্য সমাজও না, রাষ্ট্র তো নয়ই, তাই না? তো অনেকগুলো চ্যালেঞ্জেস, মানে যে হাসিনা এই দেশটাকে দুমড়ে মুচড়ে মানে অর্থনীতির কথা বাদ দেন, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশের স্বার্থহানিকর অনেক চুক্তি করেছে মানে ইন্ডিয়ার সাথে, এই সমস্ত নানাবিধ ঘটনা তো আমরা জানি। কিন্তু এর বাইরে আপনি যদি বিএনপি যদি জনগণের ম্যান্ডেট পেয়ে যদি মানে সরকারে আসে, তাহলে বিএনপিকে একটা গুড গভর্নেন্স দিতে হবে না, একটা পলিটিক্যাল গভর্নেন্স দিতে হবে না? জি, আমি গুড গভর্নেন্স অ্যাট দ্যাট সেম টাইম পলিটিক্যাল গভর্নেন্সের কথা বলছি। পলিটিক্যাল পার্টি হিসেবে তো বিএনপিরও তো একটা পলিটিক্যাল গভর্নেন্স মানুষ প্রত্যাশা করবে বিএনপির কাছ থেকে। কিন্তু বিএনপির সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। দেখেন, আমি যেগুলো বলছিলাম যে আমরা তো একটা রাষ্ট্র বলেন, সরকার বলেন, সরকার ব্যবস্থা বলেন, সমাজ ব্যবস্থা বলেন, সব কিছু মিলিয়ে টোটাল স্টেট অর্গানস, এগুলো সব কিছু ভেঙে পড়েছে। এই জায়গা থেকে আপনি যেটা রিবিল্ড শব্দটা আমি উচ্চারণ যদি করি, যে এটা পুনর্নির্মাণ করা, তো পুনর্নির্মাণ করবে একটা বড় দল, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যদি আমরা ম্যান্ডেটেড হই প্রচলিত ব্যবস্থায়। এটা একটা দেশে তো একটা বিপ্লবী সরকার নাই, এটা তাই না? দেশে তো একটা সাংবিধানিক সরকারই আছে, অ্যাটলিস্ট ম্যান্ডেটেড বাই সাংবিধানিক আর বিপ্লবীর মাঝামাঝি মনে হয়। না, আমি ম্যান্ডেটেড বাই দ্য কোর্ট, আপার কোর্ট, যদি সংবিধান সংক্রান্ত কোনো ব্যাখ্যার জটিলতা আসে, কারণ আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান তো আমাদের সংবিধানে না, ওই ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে। এক্স্যাক্টলি, তো একটা উচ্চ আদালত তো সেটা একটা ব্যাখ্যা দিয়েছে এবং ব্যবস্থা করেছে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই সরকারের লিমিট কত দূর বা সরকারের লিমিটলেস কিনা, সেটা তো একটা বলার ব্যাপার আছে। যেমন ধরুন, আজকে একজন উপদেষ্টা মানে আপনার সরকারের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হাই রিপ্রেজেন্টেটিভ ফর আপনার মানে জি, খলিলুর রহমান, রোহিঙ্গা ইস্যুস, খলিলুর রহমান, উনি একটা কথা বলেছেন, কে কি বলল তাতে কিছু যায় আসে তাতে কিছু যায় আসে না। ওয়েল, এটা যদি উনি মানে উনি যদি অন্য কোনো দেশ নিয়ে বলে থাকেন, আমি মনে করি না, আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ প্রসঙ্গে উনি এই কথাটি হ্যাঁ, দেন আমি একটু নিতে চাই যে ঠিক আছে, ইয়েস, আমি তো চোখে চোখ রেখে কথা বলতে চাই, এটা সত্য কথা। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম যদি আবার এই স্পিরিটটা যারা রাখাইনে করিডোর দিলে এর বিপদটা কি হবে, এটা নিয়ে তো এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে না, নাকি নাই? আচ্ছা, আমরা রিপন ভাই রাখাইন করিডোর সুযোগ পেলে একবার একটু এটা নিয়ে আলোচনা করবো। আমরা একটু রাখাইন করিডোরের মানে করিডোর দেওয়া নিয়ে যে আপনার একটা শঙ্কা আছে, উদ্বেগ আছে, সেটা নিয়ে যদি উপদেষ্টা যদি বলে থাকেন যে কে কি বললো কিছু যায় না, স্পিরিট কথা বলছি, তাহলে এক্স্যাক্টলি আমার কথা হচ্ছে সরকার নির্বাচিত হোক আর না হোক, কথাটা খেয়াল রাখবেন, এই সরকার নির্বাচিত হোক বা না, সরকার উড়ে আসা সরকার না, আমি সরকারটাকে উড়ে আসা সরকার মনে করি। এই জন্য শুরুতে বলেছিলাম যে এটা আমাদের হাইকোর্ট ম্যান্ডেটেড গভর্নমেন্ট, সংবিধানের আলোকে এটাকে ম্যান্ডেট দিয়েছে যে ইয়েস, ইউ ক্যান রান দ্য গভর্নমেন্ট, ইউ ক্যান ফর্ম দ্য গভর্নমেন্ট, ইত্যাদি ইত্যাদি। এখন এই ক্ষেত্রে যদি এখানে যদি কোনো উপদেষ্টাদের মধ্যে কারোর, আমি ওনার কথা বলছি না, যদি কারোর হাই হ্যান্ডেডনেসটা থাকে যে উই ডোন্ট কেয়ার, নো, ইয়েস, অফকোর্স নির্বাচিত সরকারকে তো জনগণের কাছে দায়বদ্ধ থাকতেই হয়। সরকার যিনি হবেন তাকে সরকারের জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে, কারণ দেশের মালিক জনগণ। এটা কারোরই মাথা থেকে মানে ফেলে দেওয়া ঠিক হবে না, প্রত্যেকের মাথায় রাখতে হবে যে দেশের মালিক জনগণ, শুধু জনগণের প্রশ্ন করার অধিকার থাকবে যে কি করতে যাচ্ছেন, কি করছেন, আমার জানার অধিকার আছে। এখন এই জানানটা কি মানে সরকার, যেহেতু নির্বাচিত সরকার না, পার্লামেন্ট না, ওই জন্য একটু বললাম যে গণতন্ত্র উত্তরণের পথকে সহজ করবে যেটা বলা হচ্ছে, তার মানে কি নির্বাচন নিয়ে একটা মানে
মানে শঙ্কা থেকেই যাচ্ছে বিএনপির ভিতরে? না, বিএনপির মধ্যে শঙ্কার বিষয় না। আমরা যেটা চাই সেটা হচ্ছে, দেখেন আপনি যে সমস্ত দেশে আপনার গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আমরা যদি পাকিস্তানের কথা যদি টানি, অনেক মোটামুটি খুব দূর অতীত না, 71 সালেই তো সেখানে 69 সালে একটা অভ্যুত্থান হয়েছিল না, এই দেশের জনগণই তো অভ্যুত্থান করেছে, অবশ্যই গণ অভ্যুত্থান হয়েছে। 69-এর গণ অভ্যুত্থান তো 70 সালে নির্বাচন হয়নি। হয়েছে। সেই নির্বাচনের ফলাফলটা পাকিস্তানি কর্তৃপক্ষ, তৎকালীন সামরিক কর্তৃপক্ষ মানেনি, না মানার আউটকাম, মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমরা একটা, অফকোর্স আমরা একটা নতুন দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, আমরা অত্যন্ত গর্বিত, আমাদের একটা দেশ হয়েছে। আচ্ছা, এখন কথা হলো যে আপনি একেবারে খুব কাছের দেশেই যান, এই সাউথ এশিয়ার, যদি শ্রীলঙ্কার উদাহরণটা নেন, সেখানে অভ্যুত্থানে সেখানে ওখানকার প্রেসিডেন্ট পালিয়ে যায়নি, ওখানকার প্রেসিডেন্ট প্রাসাদের জনগণ হাঁটুর উপরে পা তুলে সেখানে কি কয়েক সেকেন্ডের জন্য একটা মানে প্রেসিডেন্টের একটা আবেশ বোধ করেছে তো, অর্থাৎ জনগণ অকুপাই করেছিল প্রেসিডেন্ট হাউস, বিছানায় শুয়েছিল। তাই না? এই যে বিছানায়। প্রেসিডেন্ট হাউস অকুপাই করলো, আমি কথাটা খুব গর্বের সাথে বলি, জি। আমাদের, আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার মানে ওয়াল স্ট্রিট অকুপাই একটা আন্দোলন ছিল, অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলন হ্যাঁ, ছিল Occupy Wall মার্কিন Street যুক্তরাষ্ট্রে। আমাদের বাংলাদেশে উই হ্যাড এ গণভবন, এখন তো আর সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন না, না। তো এই গণভবনটার নামটা খুব চমৎকার, গণভবন, ঠিক আছে? আচ্ছা, মানে একটা মানুষের সাথে সম্পর্কিত। এই গণভবনটা তো একটা ফ্যাসিস্টের বাসস্থান ছিল। শেখ হাসিনা গণভবনে বসবাস করতেন। এইটা কি গণভবন ছিল আসলে? ওটা তো স্বৈর শাসনের আবাসস্থল, এবং ওখানে জনগণের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের আখড়া ছিল, এই জায়গাটা ষড়যন্ত্র তৈরি করা হতো। ইট ওয়াজ দ্য পিপুল, জনগণ 5 তারিখে ওটা অকুপাই করেছিল, অকুপাই গণভবন। ওই একদিন জনগণ প্রমাণ করেছিল ওই ভবনটাকে দখল করে যে আমরাই দেশের মালিক। কিন্তু এখন এই জনগণকে কি করে আবার ঠিক পথে নিয়ে আসবেন সেটাই তো চিন্তা। অকুপাই গণভবন হলো একদিন, আবার পার্লামেন্ট অফ জনগণ, এই পার্লামেন্টে এখানে খুব প্রো পিপুল কাজ হতো না এখানে, সত্যি কথা। এখানে অনেক গণবিরোধী আইন পাশ হয়েছে, গণতন্ত্রের টুটি টিপে ধরা হয়েছে। হ্যাঁ, এখানে আপনার খুন গুণের ঘটনাগুলো চ্যালেঞ্জ করা যেত না, অনেক গণবিরোধী আইন হয়েছে, দেশ বিরোধী চুক্তি হয়েছে, এই সমস্ত পার্লামেন্টের অনেক কিছুতে। ওইটা একদিন পিপলস অ্যাসেম্বলি হয়েছিল, ওটা সত্যি সত্যি আমাদের জাতীয় সংসদটা পিপলস অ্যাসেম্বলিতে পরিণত হয়েছিল আপনার মানে 5ই অগস্ট। এখন হচ্ছে যে বিপ্লব বা অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষা, আমি যদি কমপ্লিট টার্ম এটাকে বিপ্লব বলতে চাই না, কারণ বিপ্লব করার জন্য একটা বিপ্লবী সংগঠন লাগে, বিপ্লবী মন্ত্র লাগে, বিপ্লবী উদ্দেশ্য লাগে, অনেক কিছু অনুপস্থিত ছিল, হোয়াট এভার। বাট একটা যে খুব বড় আকারের গণ অভ্যুত্থান ছিল, এবং এই গণ অভ্যুত্থানটায় অংশগ্রহণকারী সকল নাগরিক, ছাত্র জনতা সবাই যার যার জায়গা থেকে নিজেদের দায়িত্ব মনে করেছিল এই সরকারকে, মানে অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা অ্যাসপিরেশন, একটা আকাঙ্ক্ষা তো ছিল। জি। এমনি এমনি তো হাসিনাকে সরায়নি, হাসিনাকে সরাতে কি মানে কি ওই ব্যবস্থা টিকে রাখার জন্য? নিশ্চয়ই না। ওই ব্যবস্থা যাতে না হয়, যাতে জনগণ এম্পাওয়ার্ড হয়, যেটা আমি বলতে পছন্দ করি, জনগণের ক্ষমতায়ন। রাজনীতিতে জনগণের ক্ষমতায়ন, রাষ্ট্রের জনগণের ক্ষমতায়িত করার একটা প্রক্রিয়া, সেই ব্যবস্থার কথাই তো আমরা বলি। সেই ব্যবস্থাটা প্রতিষ্ঠা করার জন্য যে চ্যালেঞ্জের কথা বললেন, জি, জি, জি। বিএনপি একটি বড় দল হিসেবে, বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে, সেটা হচ্ছে রাষ্ট্রকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা, আপনার অন্যান্য যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে অ্যাকাউন্টেবল জায়গায় নিয়ে যাওয়া, এবং নিজেরও অ্যাকাউন্টেবল হব, মানে টু দ্য পিপল। এটা করা উচিত। 5 বছরের জন্য আমি এমপি হলাম, আমি এরপরে যা ইচ্ছা তাই করতে পারি, আমি মানে কি বলে ওই যে আপনার ওই যে সিকিমের মতো ওই যে কি লেন্দুব দর্জির ভূমিকা চলে যেতে পারি, নট দ্যাট। আমার জনগণ আমাকে মানে বাড়িতে ধাওয়া করে ক্ষমতা থেকে নামাতে হবে। ব্রিটেনে তো কনজারভেটিভ পার্টি ব্রেক্সিটের পরে, আপনি জানেন ব্রেক্সিটের পরে থেরেসা মে ক্ষমতা থেকে নেমে গেলেন, তারপরে বরিস জনসন আসলেন, তারপরে মানে লিজ ট্রুস উনি প্রধানমন্ত্রী হলেন, তারপরে লিজ ট্রুসের পরে বোধহয় আরেকজন মাঝখানে হয়েছিলেন, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল আসছে না, ফাইনালি ঋষি সুনাক। মানে একটি রাজনৈতিক দল থেকে চারটা মানে এক নির্বাচনের পরে 4টা প্রধানমন্ত্রী অ্যাটলিস্ট বদলেছে। কিন্তু এরকম ঘটনা তো ঘটেনি, বিকজ গণতন্ত্র প্র্যাকটিস করলে এইভাবে পালাতে হয় না, এইভাবে বাড়ি ঘর এইভাবে এইরকমভাবে একটা মানে কি বলে স্বৈরাচারের একটা মানে একটা যে প্রতিকৃতি এখনই বাড়িটা, এটা একটা মিউজিয়াম, ঠিকই আছে, একটা মিউজিয়াম হওয়া উচিত।
অন্যদের জন্য একটা দৃষ্টান্ত হওয়া উচিত যে এইরকম স্বৈরাচারের পরিণতি এরকম হয়। রিপন ভাই একটু খালেদা জিয়ার ফেরার নিয়ে Yes. তো আপনি শুরুতে আমার পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্টেটমেন্ট আপনি উল্লেখ করেছেন। আমি যদি সেই জায়গাতেই যেতে যাই তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা যে উনি বরাবরই সেই 80s থেকে উনি রাজনীতি শুরু থেকেই একটা পর্যায়ে উনি এই দলের মানুষেরা তাকে ভালোবেসে দেশনেত্রী উপাধি দিয়েছেন, তাকে অভিহিত করেছিলেন, আপসীন নেত্রী হিসেবে তিনি অভিহিত হয়েছিলেন। তো আপাতত তার সম্পর্কে অনেকগুলো ইয়ে করেছেন, তার সম্পর্কে বলেছেন অনেক অনেক কথা। তো আমি যে কথাটি বলছি, উনি শুধু সিম্বল অফ ইউনিটি না, একটা রাষ্ট্রে কিন্তু একটা পর্যায়ে আপনার কিছু মানুষ থাকতে হয় যেটা আমাদের খুব অভাব। আপনি দেখবেন যে ভারতে আমাদের ছাত্র জীবন আমরা সর্বোদয় নেতা জয়প্রকাশ নারায়ণের কথা শুনতাম, পরবর্তীতে জয়প্রকাশ নারায়ণের পরে আন্না হাজারের নামটাও উঠে আসছিল। বাংলাদেশে উই হ্যাড মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু রাষ্ট্রের অভিভাবকের মতো ছিলেন। ক্রাইসিসে কিন্তু জাতীয় নেতারা যেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার একটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তার কাছে ছুটে গেছেন, পরামর্শ নিতেন। তো বেগম খালেদা জিয়া তিনি একেবারেই আপনার কি বলে প্র্যাকটিসিং অর্থে তিনি সেভাবে বিএনপির চেয়ারপারসন হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন না বটে। সেক্ষেত্রে তারেক রহমানই আমাদের ম্যাডাম কারাগারে চলে যাওয়ার পরে মূলত তারেক রহমানই পার্টির নেতৃত্ব দিচ্ছেন। মিনহোয়াইল তারেক রহমান তার প্রতিটি সিদ্ধান্ত, তার নির্দেশনা, এই যে এত ষড়যন্ত্রের মধ্যে, কারণ আমরা কিন্তু ম্যাডাম জেলে চলে যাওয়ার পরে কিন্তু প্রচণ্ড চাপের মধ্যে ছিল আমাদের দল এবং আমরা সবাই নেতৃত্ব, অনেকের বিরুদ্ধে আমাদের শত শত মামলা ছিল। এই টোটাল পরিস্থিতির পার্টিটাকে ইউনাইট ধরে রেখেছেন, ইনট্যাক্ট রাখা, এটার জন্য তার যে স্যাগাসিটি, আমি তারেক রহমানের কথা বলি, তার যে প্রুডেন্স, সেটা কিন্তু একটা বিরাট ব্যাপার। ম্যাডামের সফলতা হচ্ছে যে ম্যাডাম তার সাকসেসর, পলিটিক্যালি সাকসেসর। ইনসিডেন্টালি তারেক রহমান তার পুত্র নিঃসন্দেহে, কিন্তু যাকে আমরা নির্বাচিত সিনিয়র ভাইস চেয়ারম্যান করেছিলাম তারেক রহমানকে, উনি তো মনোনীত ছিলেন না, কিন্তু উনি কিন্তু ম্যাডামের মতোই আমাদের পার্টিতে, তারেক রহমানও কিন্তু সিমিলারলি উনিও কিন্তু ছিলেন, ইলেক্টেড ছিলেন তারেক রহমান। এবং আমাদের গঠনতন্ত্র যে ম্যাডামের যে দায়িত্ব, চেয়ারপারসনের যে দায়িত্ব, অনুরূপ দায়িত্ব সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারপারসন অনুপস্থিতিতে এক্সারসাইজ করতে পারেন। তো মিনহোয়াইল ম্যাডামের ওয়ান অফ দ্য সাকসেস, অনেক মেজর সাকসেসের মধ্যে ওয়ান অফ দ্য সাকসেস হচ্ছেন যে তিনি তার সাকসেসর, পলিটিক্যাল সাকসেসর দলে তিনি প্রতিষ্ঠা করেছেন, দৃশ্যমান করেছেন। এটা একটা বড় দিক। আর গণতন্ত্রের যে কথাটি বললেন, আমি তো বললাম যে ম্যাডাম শুধুমাত্র আপনি বলেছেন, আমরা আবার সময় পেলে বিএনপির চেয়ারপারসন নন, তিনি কিন্তু রাজনীতিতে এখন একটা অভিভাবক তুল্য জায়গায়, তার যে হাইট, তার উচ্চতা, সেই জায়গায় তাকে নিয়ে গিয়েছে। ওকে, অনেক ধন্যবাদ রিপন ভাই। আমরা একটু অনেকক্ষণ ধরে রিপন ভাইয়ের কথা শুনছিলাম। আমরা একটু ম্যাম আপনার কাছে বেশ কয়েকটা বিষয় জানতে চাই। যে বিষয়টা একটু আগে রিপন ভাই বলছিলেন, সেটি ধরেও যদি একটু আপনার কাছে রাজনীতি বিশ্লেষক হিসেবে জানতে চাই। বেগম খালেদা জিয়া ফিরলেন, তার দুই পুত্রবধূ তারাও ফিরেছেন। তারেক রহমান আসলে আপনার অ্যানালাইসিস কি বলে, কবে ফিরতে পারেন? আর যে বিষয় দুটি নিয়ে আপনি আলোচনা করছিলেন, সেটি হচ্ছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মূল্যায়ন করতে যেয়ে আপনি আওয়ামী লীগের রাজনীতির প্রসঙ্গটি টেনেছেন এবং ৭২-এর সংবিধানের বিষয়টিও এনেছিলেন। না, আমি এখানে বলবো যে খালেদা জিয়া ফিরে এসেছেন, এখানে যে কথাটা উনিও বললেন যে উনি এখন আমিও একটু আগে বলেছি যে উনি একটা স্ট্যাচারে, একটা একটা প্রতিষ্ঠানের মতো হয়েছেন আর কি। তো কাজে এখানে বাংলাদেশের, আপনি যে প্রশ্নটা করেছেন যে বাংলাদেশের যে গণতন্ত্রের সংকটটা চলছে, এই সংকটে উনি কী ভূমিকা রাখতে পারেন, আমি মনে করি উনি অনেক ভূমিকা রাখতে পারেন। প্রথম কথা হলো যে উনি নিজের দলের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন। 17 বছর ধরে আপনার উনি অসুস্থ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে বসে দলকে সামলেছেন। এটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট জিনিস। সেদিক দিয়ে আমি বিএনপিকে কৃতিত্ব দেবো যে তারা এখনও একসঙ্গে আছে, দল ভাঙাভাঙি হয় নাই, সেটা একটা কৃতিত্ব। কিন্তু দলের মধ্যে কিন্তু আপনার অনেক রকম, আমরা যেটা দেখি যে এক এক সময় এক এক নেতা এক এক রকম বক্তব্য দেন, তাতে কিন্তু বাংলাদেশের জনগণ, আমি যে কথাটা একটু আগে বলেছি যে বিএনপি সবচেয়ে বড় দল হিসাবে, এবং বেগম জিয়া এখন তাদের পার্টি চেয়ারপারসন, এখন উনি সব দলের কাছে উনি একটা অ্যাকসেপ্টেবল নিয়েছেন।
সুতরাং দলের ভিতরে ওনার শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে হবে প্রথম কথা, এবং সেটাতে উনি সাকসেসফুল হবে। আরেকটা কথা হলো যে আপনার এখন বাজারে আপনার যে বিএনপির কর্মীরা তৃণমূল পর্যায়ে, এটা তো বিএনপির জন্য খুব একটা নেগেটিভ ইমেজ তৈরি করছে, যে বিভিন্ন জায়গায় তারা বালুমহল দখল করছে, চাঁদাবাজি করছে, হ্যান করছে, ত্যান করছে। এগুলো অবশ্য মহাসচিব সাহেব বলেছেন এগুলি জনগণ করছে, বিএনপির নাম দিচ্ছে। তো কথা হলো যে সেটা আপনার পারসেপশন কিন্তু না করছে, এবং তারা তো ব্যবস্থাও নিচ্ছে, তার মানে তো না করলে তো ব্যবস্থা নেওয়ার কথা না। না ব্যবস্থা নিচ্ছে, কিন্তু তারপরেও তো এটা আমি বলছি পাবলিকের পারসেপশনটা এক্স্যাক্টলি ভেরি স্ট্রং। তারা বলছে যে আমরা কি তাহলে আগের অবস্থায় ফিরে যাব? তো এই পারসেপশনটা তো দূর করতে হবে বিএনপিকে একদম ডেফিনেটলি। এই একটা জিনিস। আর একটা জিনিস হলো যে আধিপত্যবাদের বিরুদ্ধে এই যে জুলাই রেভলিউশনটা যে হয়েছে, এটা আপনার ভারতীয় আধিপত্যের বিরুদ্ধেও একটা ভার্ডিক্ট। কিন্তু সেদিন আমি একটা সেমিনারে গেছিলাম, একজন বলল যে বিএনপি তো ইন্ডিয়ার কোলে গিয়ে বসে গেছে। এটা একটা পারসেপশন হতে পারে, কিছু কিছু স্টেটমেন্টের দ্বারা লোকের মনে এই ধারণা হয়েছে যে বিএনপি মনে করছে যে তারা ইন্ডিয়াকে সন্তুষ্ট করে ক্ষমতায় আসবে। এগেন এটা লোকে মনে করছে। ইন্ডিয়া সন্তুষ্ট না হলে ক্ষমতায় আসতে নাও পারে, এরকম শঙ্কা আছে। এরকম বলে, মানে বাংলাদেশে কি পারসেপশন। এখনো ইন্ডিয়ার প্রভাব এতটাই? না, আপনি যদি মনে করেন যে পারসেপশন তাদের ছাড়া আমি আসতে পারবো না, তাহলে তারাই জয়ী। এত বড় রেভলিউশন হয়ে গেছে, বাংলাদেশের আপমন জনসাধারণ ইন্ডিয়ান আধিপত্য মানছে না, তারপরেও যদি আমি মনে করি যে ইন্ডিয়ার সুদৃষ্টি পেলে পরে আমরা ক্ষমতায় আসতে পারবো না, তাহলে তো এই পার্টির জনগণের প্রতি সেরকম শিকড় নাই, অথবা জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারছে না। জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করতে পারে এরকম এরকম পারসেপশন তো আসা উচিত নয় ম্যাডাম আপনি কারণ আপনার খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে পলিটিক্স ছিল, সেই পলিটিক্স তো ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। কিন্তু লোকে এখন মনে করছে, সেদিন আমি একটা সেমিনারে গেছিলাম, সেখানে একজন বলল যে ওটা বিএনপি তো এখন ভারতের কোলে গিয়ে বসে আছে। তারপরে আপনার ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছি। ইনক্লুসিভ ইলেকশনটা কি? ইনক্লুসিভ ইলেকশন কিন্তু আপনার ভারতের একটা প্রেসক্রিপশন, মানে আওয়ামী লীগ সহ নির্বাচন, আওয়ামী লীগ সহ নির্বাচন। আপনি যে দলটা, আবার সেদিন আমি আইন উপদেষ্টার একটা বক্তৃতা শুনলাম যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, ঐতিহ্যবাদী দল, এটা স্বাধীনতার সংগ্রামের সঙ্গে জড়িত, সমস্ত গণতান্ত্রিক ইয়ের সঙ্গে জড়িত। তাহলে আপনার স্বাধীনতার পর এই জাসদের কর্মী হত্যা, আপনার বিডিআর হত্যা, শাপলা হত্যা, এই রিসেন্ট গুম, এগুলি কি গণতান্ত্রিক আন্দোলনের অংশ নাকি? আর যে দলটা আপনার ক্ষমা চায় নাই, অনুতপ্ত না, যাদের হাতে কোটি কোটি টাকা আছে, অস্ত্র আছে, মাসেল পাওয়ার আছে, আপনি তাদেরকে নিয়ে ইলেকশন করবেন? আর যে ছেলেগুলি মারা গেছে, যারা আহত হয়ে পড়ে আছে, তাদের সঙ্গে কি এটা একটা বিট্রেয়াল না? চরম বিট্রেয়াল। এখন বলতে পারেন, আইন উপদেষ্টা বলছেন যে না, আমি এটার পক্ষে না, তাদেরকে ব্যান করা। হ্যাঁ, ব্যান করা অনেকই আপনার ধরেন আইনি প্রক্রিয়া আছে, অনেক কিছু আছে, গণতান্ত্রিক দেশ সবারই দল করার অধিকার আছে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু যে দলটা গণতন্ত্রেই বিশ্বাস করে নাই, তাকে গণতান্ত্রিক অধিকার দেওয়ার কথাটা আমার কাছে একটু স্কেপটিক্যাল লাগে। আর সবচেয়ে বড় কথা, একটা নির্বাহী আদেশের দ্বারা যদি আওয়ামী লীগের কার্যকর্ম বন্ধ করে দেওয়া হয় নেক্সট 2 ইলেকশনের জন্য, 2টা ইলেকশন অথবা 3টা ইলেকশন, 3টা ইলেকশন, মানে এটা একটা আর্গুমেন্ট দ্বারা করানো যায় যে তোমরা আমাদেরকে 3টা ইলেকশনে ভোট দিতে দাও নাই, তুমিও 3টা ইলেকশনে রাজনীতিতে অংশ নিতে পারবে না। তাহলেই কিন্তু আপনার এই যে ঝটিকা মিছিল থেকে শুরু করে, এই যে হাসনাত আবদুল্লাহর উপরে হামলা থেকে শুরু করে, এই সমস্ত জীবন প্রশমিত হয়ে আসবে। শেখ হাসিনা আপনার অ্যাব্রড থেকে এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করবে, এবং আওয়ামী লীগের বহু লোক কোটি কোটি টাকা নিয়ে লন্ডন, আমেরিকা এখন মিটিং করছে যে আমরা ইলেকশন দিলেই আমরা দেশে ফিরে যাব। কাজী ইলেকশন নিয়ে সত্যি কথা বলতে কি, আমার নিজেরও তো মাঝে মাঝে মনে হয়, হ্যাঁ ইলেকশন তো দেশে হওয়াই উচিত, কারণ ইলেকশন না হলে পরে তো আপনার একটা কোনো রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্বশীল সরকার আসবে না। সেটা তো আমাদের দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যারা বলে যে আপনার অনেক একটা ধোঁয়া উঠেছে না, যে প্রফেসর ইউনূসের সরকার 5 বছর থাকবে, 10 বছর থাকবে, আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করি। কারণ আপনার বিরাজনীতিকরণ কখনই একটা ভালো শুভ লক্ষণ না একটা দেশের জন্য। আমাদের গুরুত্বপূর্ণ সংস্কারগুলি করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। কিন্তু আপনি যদি নির্বাচনটা আপনার আওয়ামী লীগকে নিয়ে করেন, তাহলে আপনি ঠিক
আপনার সে আগের অবস্থায় ফেরত চলে যাবেন। কারণ আমি বিশ্বাস করি না যে যাদের হাতে এত টাকা আছে, এত মাসল পাওয়ার আছে, তাদের ব্যুরোক্রেসির মধ্যে লোক আছে যারা রিটার্নিং অফিসার হবে, পুলিশের ভিতরে লোক আছে। আমি তো বুঝতে পারি না যে কি করে আপনি একটা ফেয়ার ইলেকশন করবেন। ম্যাডাম একটা ছোট্ট তো দুইটা সেইখানে খালেদা জিয়ার একটা ভীষণ রোল আছে। আপনার খালেদা জিয়া তার পার্টিকে আপনার একটা হলো শৃঙ্খলা ফেরত আনা, দ্বিতীয়ত যে এই যে সমস্ত স্টেটমেন্টগুলি তারা দিচ্ছে, অনেকেই দিয়েছে, এবং লোকের যে পারসেপশনটা হয়েছে, আমি বলছি না যে তারা এটা করবেই, কিন্তু লোকের পারসেপশন ইজ মোর স্ট্রঙ্গার দেন রিয়েলিটি। মানুষ যেটা বিশ্বাস করে সেটা কিন্তু সত্যি না হলেও কিন্তু মানুষ অন্যরকম সেই চিন্তাটাই করে। এই পারসেপশনটা ওনার দূর করতে হবে আর কি। আর ওনার যে স্ট্যাচারে উনি উঠেছেন, উনি সমস্ত রাজনৈতিক দলকে একটা ঐক্যের ডাক দিতে পারেন, আচ্ছা একটা ঐক্যের ডাক দিতে পারেন যে আসেন আমরা সবাই মিলে বসে, এবং এটাতে বিএনপিরই এটা লিড নেওয়া উচিত। কারণ বিএনপি হলো সবচেয়ে বড় দল, এবং বিএনপি নেক্সট ক্ষমতায় যাবে ইলেকশন হলে পরে। সুতরাং বিএনপির তো রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে, দেশের প্রতি দায়িত্ব আছে, জনগণের প্রতি দায়িত্ব আছে। তারাই লিড নিয়ে আপনার একটা ঐক্যমতের জায়গায় বেগম জিয়া সেই কাজটা উনি করতে পারেন। এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। ম্যাডাম ছোট্ট দুইটা প্রশ্ন আপনি যদি একটু এর ভেতরেই শেষ বলে দিতেন তাহলে একটু সুবিধা হতো। সেটা হচ্ছে যে আমি আপনার সরাসরি ছাত্র, আপনি বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে সাংবিধানিক যে ব্যবস্থা, বাংলাদেশের সংবিধান পড়িয়েছেন, আপনি পলিটিক্যাল পার্টি সিস্টেম পড়িয়েছেন, আপনার কাছ থেকে আমাদের শেখা, সেই জায়গা থেকে সংবিধানের জায়গা থেকে যেটি একটু আগে আপনি বিএনপি চেয়ারপারসনের উদাহরণ দিয়ে ৭২-এর সংবিধানের কথা বলছিলেন, আজকে এনসিপির সঙ্গে সবাই এনসিপি বলছিল যে এমন কিছু করা যার মধ্য দিয়ে আসলে স্বৈরতন্ত্রেরই একটা বিলোপ হয়, রাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ সাংবিধানিকভাবেই এরকম একটি প্রক্রিয়া করা। প্রচলিত সংবিধানের আলোকে সেটির সুযোগ কতটুকু আছে, বা সংবিধান পুনর্লিখনের যে দাবি উঠছে সেটি আসলে কতটুকু যৌক্তিক, এটিও জানতে চাই। এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কীরকম হতে পারে সেটি আপনি বলেছেনই যে ৩টা নির্বাচন তাদের ছাড়াই হতে পারে, কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কি দেখেন, এই প্রসঙ্গেও একটু জেনে আসতে চাই আপনার কাছে এই দুইটা বিষয়। আচ্ছা, প্রথমটা থেকে শুরু করি। প্রথমটা হলো যে আপনার প্রশ্নটা কি? প্রথম ৭২-এর সংবিধানের বা প্রচলিত যে সংবিধান আছে সেটার মধ্য দিয়েই কি এতটুকু কারেকশন করা সম্ভব যাতে আর স্বৈরতন্ত্র দানা বাঁধবে না বা মাথাচাড়া দিবে না? এখন ধরেন সংবিধান তৈরি করা তো আপনার সবচেয়ে বড় কথা হলো যে সংবিধানটা যদি আইডিয়ালি আপনি যদি বলেন যে একটা গণপরিষদ করা, এটাই হলো আইডিয়াল। আপনার পাকিস্তানের সংবিধান বলেন, ইন্ডিয়ার সংবিধান বলেন, নেপালের সংবিধান বলেন, সবই গণপরিষদ করেছে। গণপরিষদের একটা ইলেকশন হবে, 2 বছরের জন্য করতে পারে ইলেকশন। সেখানে সব পার্টিরই আপনার ইয়ে থাকবে, কতগুলি আপনার গণপরিষদের রুলস রেগুলেশনগুলি বেঁধে দেওয়া হবে। যে আপনার কনসেনসাস ভিত্তিতে যে পাস হতে হবে এমন কোনো কথা নয়। এবং গণপরিষদের পরে আপনার যে এটা তৈরি করবে সেটা আপনার গণভোটে দিয়ে সংবিধান তৈরি করা যাবে। কিন্তু সেই স্কোপটা আমরা হারিয়েছি ইন দ্য সেন্স, এখন ইনিশিয়ালি যদি এই ডিক্লারেশনটা আসতো তাহলে আর এই যে আপনার কমিশন করার কোনো প্রশ্ন জাগতো না। কারণ সংবিধানের সংস্কার করাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন যেটা করেছে পসিবল কিভাবে, কি এখন পসিবল হলো যে আপনি তো এই সংবিধানটা কি আপনার, এমনকি এনসিপির ছেলেরাও তো এটাতে পার্টিসিপেট করছে, হ্যাঁ করছে, তাই না? ওরা কিন্তু এটাও বলছে ওটাও বলছে, দুটোই বলছে। ওরা তো যদি পার্টিসিপেট না করতো তাহলে তাদের একটা স্ট্যান্ড থাকতো, কিন্তু ওরা কিন্তু একটু মানে কনফিউজিং করে, মানে অস্পষ্টতা দেখা দিয়েছে। এখন ডক্টর আলী রিয়াজ উনি একটা তৈরি করেছেন ড্রাফট আমি পড়েছি। হ্যাঁ, ড্রাফটটা আপনার মোটামুটি আপনার চেকস অ্যান্ড ব্যালেন্সের বন্দোবস্ত উনি করেছেন। অনেকগুলি জায়গাতে আমার ডিসএগ্রিমেন্ট আছে, যেরকম উনি আপার হাউসটার ইলেকশনটা কিভাবে করবেন সেটার যে প্রসিডিউরটা বলেছেন, ওটা আমি এগুলো আলাদা আলোচনা। আমি খালি এইটুকু বলি যে আমার ওটার সঙ্গে মতে মেলে নাই। আর একটা মতে মেলে নাই যে মেয়েদের যে মানে সরাসরি নির্বাচিত হয়ে আসা 3টে আসন থেকে একজন, এরকম না উনি তো বলেছেন 100টা আসন। হ্যাঁ ওই তো, তার মানে প্রতি 3টা একটা পরে, সেটা বললাম যে প্রতি 3টা থেকে না, উনি বলেছেন যেটা সেটা এখনো ডিসাইড করেনি যেটা কি করে করবে। আচ্ছা নির্বাচিত হবে নাকি? বদিউল আলম মজুমদার আমাকে যেটা বলেছে, কারণ 3টা কনস্টিটিউশন থেকে ইলেকশন করা ইজ ভেরি ডিফিকাল্ট। এই প্রস্তাবটা আমরা বহু আগে দিয়েছিল অনেক সময় সরকার থেকে, কিন্তু এটা আমরা যারা কাজ করি সেটা নিয়ে আমরা বলেছি যে 3টা কনস্টিটিউশন ইজ এ হিউজ ম্যাটার। এটা একটা মহিলার পক্ষে, মহিলা কেন পুরুষের পক্ষেও
এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই জন্য এখন আমার সঙ্গে বদিউল আলম মজুমদারের কথা হয়েছিল এটা নিয়ে। উনি বললেন ঘূর্ণীয়মান পদ্ধতিতে আমরা মেয়েদেরকে সিট দেবো। তো ঘূর্ণীয়মান পদ্ধতিটা কি? উনি বলেছেন একটা কনস্টিটিউশন থেকে একটা মহিলাকে 100টা আসন দিবে, তারা ওইটাতে 3টা ইলেকশন করে, তারপর ওই 100টা আবার আর একটা 100টা আসনে যাবে। ঘূর্ণীয়মান মানে কনস্টিটিউশন চেঞ্জ হতে হবে। তা আমি বদিউল আলম ভাই এটাও সম্ভব না। মানুষ কনস্টিটিউশন তৈরি করে, আমি তৈরি করবো, আমার ছেলেও অনেক সময় সেখান থেকে ইলেকশন করে, আমার নাতিও করতে পারে। তা আপনি কনস্টিটিউয়েন্সি চেঞ্জ করে দিবেন 3 বছর পর পর, এটা কোনো প্র্যাকটিক্যাল নয়। তো উনি আমার সঙ্গে এগ্রি করলেন না। আরেকটা ব্যাপার বললাম একটু এটা নিয়ে ম্যাডাম, আপনার সঙ্গে পরে আলাপ করবো, হ্যাঁ, কিন্তু এটাও আমার সঙ্গে আরেকটা হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ। এটা না, আমি কনস্টিটিউশনটা শেষ করে নেই। Please. এটা আপনার তৈরি করার পরে যেটা করতে পারে সরকার বর্তমানে, সেটা হলো যে এটা তারা একটা 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 চার্টার বা ডিক্লারেশন বা ফ্রেমওয়ার্ক তৈরি করে, সেই ফ্রেমওয়ার্কের আন্ডারে আপনার ইলেকশনটা হবে। যেটা পাকিস্তানে যে আপনার 70 ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনটা কিন্তু একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হয়েছিল। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়া হয়েছিল যে এইটার আন্ডারে ইলেকশনটা হবে। সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তো অলরেডি আপনার আলী রিয়াজ সাহেব তৈরি করেছে এবং পলিটিক্যাল পার্টিদের ওপিনিয়নে নিয়েছে। সুতরাং যেখানে যেখানে তারা ঐক্যমত আছে, এটার ভিত্তিতে একটা ড্রাফট তৈরি করে আপনার ওইটার আন্ডারে ইলেকশন দেওয়া যাইতে পারে। আর একটা আপনার যেটা ফ্রান্সে করেছিল আপনার 5th রিপাবলিক, ফ্রান্সের তো 4th রিপাবলিক খুব আনস্টেবল ছিল। বিশেষ করে যখন আপনার আলজেরিয়াতে, যখন ওটা তো ফ্রেঞ্চ কলোনি ছিল, আলজেরিয়াতে যখন মুক্তিযুদ্ধ চলছিল, এটা নিয়ে ফ্রান্সে ব্যাপক অসন্তুষ্টি দেখা যায়, এমনকি আর্মির ভিতরেও। ডিগলে, যিনি আপনার এই পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছিলেন, চ্যান্সেলর, তো তেনাকে আবার উনি রিটায়ারমেন্টে ছিলেন, ওনাকে ডেকে নিয়ে আসা হলো। উনি তখন একটা কনভেনশন কল করেছিলেন। কনভেনশন কল করে একজন মিস্টার ডেবরি বলে এক ভদ্রলোককে কনস্টিটিউশনটা ফ্রেম করতে দিয়েছিলেন, তারপর উনি গণভোটে দিয়ে দিয়েছিলেন। এগুলো হলো কুইক ওয়ে। এগুলি আপনার বর্তমান প্রফেসর ইউনুস সাহেবের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি কমিটি করেছেন, কিন্তু এগুলি অত্যন্ত স্লো প্রসেস, বুঝলেন? এগুলি আপনার কুইকলি করতে হবে। কুইকলি না করলে পরে থিংস উইল গো আউট অফ কন্ট্রোল। এই জন্য আমার মনে হয় যে এটা পলিটিক্যাল পার্টিদেরই আপনাদের উচিত ইনিশিয়েটিভটা নেওয়া, বিকজ দে আর দি মেইন স্টেক হোল্ডার্স। এবং আমি এটাও বিশ্বাস করি যে পলিটিশিয়ানদেরকে আমরা যতই বকাবকি করি না কেন, তাদেরকে রিফর্ম হতে হবে। তাদেরকে ছাড়া পলিটিক্স হয় না, শেষের দিকে পলিটিক্যাল পার্টি ছাড়া পলিটিক্স হয় না। সুতরাং বিরাজনীতিকরণের দিকে আমরা যাব না। আমরা বরঞ্চ পলিটিক্যাল পার্টিকে রিফর্ম করব। সেখানেও খালেদা জিয়া একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে, পার্টির ভিতরে উনি যদি কাউন্সিলগুলি ঠিকমতো করার নির্দেশ দেন। পলিটিক্যাল পার্টির রিফর্মও দরকার হবে। শুধু যে কনস্টিটিউশন রিফর্ম করলে হবে তা তো না, আপনার পলিটিক্যাল পার্টির, কারণ কনস্টিটিউশন আপনি যত ভালো করেই বানান না কেন, আমি যদি ওটা মানতে না চাই, তাহলে কিন্তু আমি আপনার ট্রাম্প কী করছে আমেরিকাতে, এতদিনের এস্টাবলিশ কনস্টিটিউশন সে তাকে বাইপাস করে এক্সিকিউটিভ অর্ডারে যাতা করছে। চ্যালেঞ্জ হচ্ছে কোর্টে, কিন্তু কয়টা টিকবে না, এটা কেওটিক সিচুয়েশন হয়েছে। সুতরাং পলিটিক্যাল পার্টি রিফর্ম অত্যন্ত জরুরি। বেগম জিয়া সেইখানে একটা রোল প্লে করতে পারেন। আমি মনে করি যে উনি যে স্ট্যাচারে উঠেছেন, তাতে উনি বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের উনি যে যদি কনস্ট্রাকটিভ রোল প্লে করেন, পার্টিগুলি একত্র করেন, নিজের পার্টিতে আপনার শৃঙ্খলা নিয়ে আসেন, গণতন্ত্র, তাহলে উনি ইতিহাসে স্মরণ হয়ে থাকবেন। ওকে রিপন ভাই, অনেকক্ষণ মানে এক টানা শুনে আসলাম। আপনার কাছেও কয়েকটা বিষয় জানতে চাই, আপনি একটু সংক্ষেপেই বলেন। ঐক্যের ডাক দিতে পারেন বেগম খালেদা জিয়া, রাজনৈতিক দলের সংস্কার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নেতিবাচক ধারণা বিএনপির পরে যেগুলো আছে সেগুলো দূর করা এই মুহূর্তে, এই বিষয়গুলোর পরে ম্যাডাম জোর দিয়েছেন। আপনি এর সঙ্গে আপনার বক্তব্যটাও জানতে চাই। ধন্যবাদ আপনাকে। একটা হচ্ছে যে আপনার পার্টিতে শৃঙ্খলা, পার্টিতে শৃঙ্খলা বলতে মনে করেন আমি যদি দুটো আসপেক্টে ধরি, যারা পার্টির জন্য বদনাম কুড়িয়েছেন, সে যেই লেভেলই হোক না কেন, তাদের বিরুদ্ধে কিন্তু পার্টির তরফ থেকে পিউনিটিভ মেজার নেওয়া হচ্ছে। যতটা মেজার নেওয়া হচ্ছে ততটা প্রচারিত না, কিন্তু পার্টির থেকে কিন্তু খুব সত্যি খুব পিউনিটিভ মেজার নেওয়া হচ্ছে। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, উনি কিন্তু ক্যাটেগরিক্যালি বলেছেন যারা
যারা দলের ভাবমূর্তি বিনষ্ট করবেন এই জাতীয় লোকজন পার্টির নেতৃত্বে কোনো পর্যায়ে থাকতে পারবে না, তাদেরকে বাদ দিতে হবে। আর পার্টির যে আপনার আপা যেটা বললেন কাউন্সিল বা নির্বাচনের কথা যেটা বললেন, সেটা কিন্তু অলরেডি আমরা এটা হাতে নিয়েছি, আচ্ছা, কাজ চলছে। ওকে। ইতিমধ্যে আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান তিনি আমাদের পুরো প্রশাসনিক 64টি জেলা পলিটিক্যালি যে সমস্তগুলো আমরা জেলা হিসেবে গণ্য করি, এরকম কিছু সাংগঠনিক ইউনিটে টোটালি আপনার এক ডেমোক্রেটিক্যালি কাউন্সিল করার জন্য তিনি 9টি টিম করে দিয়েছেন। আচ্ছা, আমি নিজেও একটি টিমের দায়িত্বপ্রাপ্ত। তো ফলে এবং ওনার নির্দেশনা হচ্ছে যদি যে প্রতিটি ইউনিটে যদি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যদি কনসেনসাস থাকে তাহলে ভিন্ন কথা, আর যদি কনসেনসাস না থাকে তাহলে সেখানে নির্বাচন হতে হবে। অর্থাৎ থ্রো কাউন্সিল, থ্রো ব্যালট, কর্মীদের পছন্দ অনুযায়ী আপনার পার্টির নেতৃত্ব নির্বাচিত হচ্ছে। পার্টিতে যে ডেমোক্রেসি আছে, পার্টির নেতারা কর্মীরা যে তাদের নেতা নির্বাচন করেন, এটা দেখার জন্য আপনার অনেক দূরে যাওয়ার দরকার হবে না বোধ হয়, আমি যেটা বলতে চাই। জি। এবং ইউল বি হ্যাপি টু নো যে আমরা কিন্তু পার্টিতে এই যে প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীর মধ্যে কিন্তু আমরা ডিবেটও করাচ্ছি, আমি আমার দায়িত্বপ্রাপ্ত বিভাগের কথা বলছি। এবং আমি ইতিমধ্যে চিন্তা করেছি যে আমরা ফাইনাল স্টেজে একটি দুটিতে প্রতীকীভাবে সব জায়গায় তো আর আমরা রাষ্ট্রদূতদেরকে ডাকতে পারবো না যারা গণতন্ত্র পার্টিসিপেটরি অ্যাপ্রোচের কথা বলেন, আমরা কিছু রাষ্ট্রদূতদেরকে ডাকবো, অথবা তাদের প্রতিনিধি যদি তারা পাঠান, দেখবেন আমরা তাদেরকে দেখাতে চাই যে দেখো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিভাবে ডেমোক্রেসির প্র্যাকটিস হয়, কি করে নেতা নির্বাচিত হয়, এখান থেকে কোনো আরোপিত কমিটি বা আরোপিত নেতা দ্বারা দল পরিচালিত হচ্ছে না, এটা একটা দিক। আর পার্টিতে আরেকটা যদি যেটা বলেন, হ্যাঁ একটা দলের মধ্যে আপনার নানা ভাবনার লোক থাকতেই পারে। যেমন আপনি যদি মনে করেন, আমরা যদি ব্রিটেনের কনজারভেটিভ পার্টির কথা যদি বলি, তারা ইউরোপ থেকে বেরিয়ে আসার জন্য একটা গ্রুপ, তারা কনজারভেটিভ পার্টি, তারা ইউ থেকে বের হয়ে ব্রেক্সিটের আইডিয়া নিলেন। আবার থেরেসা মে তিনি ব্রেক্সিটের পক্ষে ছিলেন না, ব্রেক্সিট জিতলো, থেরেসা মে কুইট করলেন পদ থেকে, তাই না? আমি যদি বলি আমাদের দলের মধ্যে, হ্যাঁ দলের মধ্যে ভাবনা চিন্তায় এরকম ভিন্নতা থাকে, বাট চূড়ান্তভাবে আপনার গণতান্ত্রিক রীতিটাই আমরা অনুসরণ করি। এবং পার্টির যে ফান্ডামেন্টাল পলিসি অ্যাডপ্টেড বাই আওয়ার পার্টি ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেটা আপা বলছিলেন, পার্টির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অনুসৃত যেই পররাষ্ট্রনীতি বলেন বা জাতীয় যে লক্ষ্য, তাই না, সেখান থেকে কিন্তু পার্টির বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ওটি হচ্ছে আপনার মূল ভিত্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে দলটির প্রতিষ্ঠা পাওয়ার, সেখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। হ্যাঁ কখনো কখনো কারো বক্তব্যের মধ্যে হয়তো অন্য সুর থাকে, কিন্তু সার্টেনলি আমি যেটা বলতে চাই সেটা কোনো অ্যাকসেপ্টেড পজিশন না পার্টির অ্যাকসেপ্টেড পজিশন হচ্ছে পার্টির ফাউন্ডার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুসৃত নীতিমালা, এবং এর পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের পার্টির বর্তমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে ধারাটি অনুসরণ করে আসছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা জিনিস রিপন ভাই আপনি যদি একটু বলেন, সেটা হচ্ছে যে প্রশ্নটা আমি ম্যাডামকেও করেছিলাম, হয়তো ম্যাডাম সময়ের কারণে দুইটা বিষয় জানতেই পারি নাই, আমাদের সময় খুব কমই। সেটা হচ্ছে যে আপনার তার 2 পুত্রবধূও ফিরেছেন, বেগম খালেদা জিয়াও ফিরেছেন, কিন্তু জনগণ তো আসলে তারেক রহমান কবে ফিরবেন এটা আসলে জানতে চায়, আগ্রহ আছে, আইনি জটিলতাও নাই, তাহলে ফিরবেন কবে? খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে যে আপনার তারেক রহমান তো এই দলটিকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি একদম হেলম অফ অ্যাফেয়ার্স, তাই না? তো তিনি কবে ফিরবেন এই ব্যাপারে তো আগ্রহ থাকবেই, খুবই থাকা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো এবং এটা নিয়ে মানুষের উৎসাহ উৎসুক মনোভাব থাকবে, মিডিয়াতে লেখালেখি খুবই স্বাভাবিক। গত 4 মাস তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডাম কি নিয়ে ব্যস্ত ছিলেন, তার চিকিৎসার জন্য ব্যস্ত ছিলেন। তো ফলে গত 4 মাসের মধ্যে তো আসার একটা ব্যাপার ছিল না। দ্বিতীয়ত হচ্ছে তিনি তো ওখানে তার একটা এস্টাবলিশমেন্ট, অর্থাৎ তিনি 17 বছর তো এই দেশটায় আছেন। তো 17 বছর ওই দেশ থেকে আসার পরে ওনাকে তো একটা প্রস্তুতি নিয়েও আসতে হবে। তবে আমাদের পার্টির স্থায়ী কমিটির সদস্য, হ্যাঁ নিশ্চয়ই পার্টির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন, তিনি ম্যাডামের সফরসঙ্গী ছিলেন, একসাথেই ফিরেছেন। তিনি বলেছেন
অতি শীঘ্রই, মানে আমি তার বরাতেই বলতে চাই, কারণ তিনি একেবারেই তো সক্রিয়ভাবে ওখানে জি ছিলেন জি এবং একটু সাথে ছিলেন ছিলেন সার্বক্ষণিক। তো প্রফেসর জাহিদ যেটা জানালেন দেশবাসীকে, যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুবই নিকটতম সময়ের মধ্যেই দেশে প্রত্যাবর্তন করছেন। ওকে ম্যাডাম, আপনি এটা নিয়ে একটু বলতে চান? এটা বলতে চাচ্ছি আমি যে হ্যাঁ নিশ্চয়ই উনি নিকটবর্তী সময় আসবেন বলে সবাই আশা করছে। না, এবং দল থেকেও জানানো হয়েছে। জল থেকে জানানো হয়েছে, কিন্তু মানে নিশ্চয়ই দেশের লোকেও চাচ্ছে, বিকজ বিএনপি বিরাট জি। একটা দল, তাদের নেতা আসবেন একেবারে ফেস টু ফেস। দূর থেকে পলিটিক্স করা তো ডিফিকাল্ট, পার্টি সামলানো, পলিটিক্স বোঝা। আপা এখন কিন্তু সুতরাং- নাওয়াডেজ কিন্তু খুব ডিফিকাল্ট ম্যাডাম না, একটু না তবু মিনিটে আপনার শেষ করে দিন। না ফিজিক্যাল সেটা কিন্তু কন্ট্যাক্ট, তারেক রহমান প্রমাণ করেছেন। না তা ঠিক, কিন্তু তবু ফিজিক্যাল কন্ট্যাক্ট ফেস টু ফেস ইজ ইম্পর্টেন্ট। Important. যতই বলেন না কেন আপনি, অবশ্যই। আপনি পাবলিক মিটিং একদম ফেস টু ফেস করছেন আর জুমে করছেন, এর মধ্যে না, তফাৎ আছে। উনি কিন্তু আপনার একেবারে বড় এলইডি স্ক্রিনে পাবলিক আমি জানি, মিটিং এ অ্যাপিয়ার করছেন, আমি বক্তৃতা জানি, দিচ্ছেন, কিন্তু কন্টাক্ট হচ্ছে। না না, কিন্তু আপনি তবু জিজ্ঞেস করেন Right, হ্যাঁ, এটা ঠিক আছে, সাইকোলজিস্টদেরকে মানে ফিজিক্যাল প্রেজেন্স physical দরকার, এটি দরকার। এনিওয়ে ওটা মানুষকে বেশি উজ্জীবিত রাইট করে। রাইট, ঠিক আছে। অনেক এখন আমার যেটা মনে হয়, আমার মনে হয় জি ম্যাডাম, এগেন ইট ইজ মাই পারসেপশন, জি ম্যাডাম। যে বাংলাদেশে এখন পর্যন্ত ডায়ার্কি চলছে। ডায়ার্কিটা বোধহয় উনি একটু অবজার্ভ করতে চাচ্ছেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী এবং আসাদুজ্জামান রিপন ভাই, আপনাদের দুজনকেই কষ্ট করে রাত জেগে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।